আসসালামু আলাইকুম। আমি এমপি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে বলছি। আজকে ছাত্রদের ক্লাসে স্প্লিট টাইপ এসিতে কিভাবে গ্যাস চার্জ করবে সেটার চিত্র এঁকে বোঝানো হয়েছে। দেখেন স্প্লিট এসিতে কিভাবে তারের কানেকশন আসবে, ফেস, নিউট্রাল, আর্থিংয়ের লাইন, এবং আউটডোর থেকে কিভাবে গ্যাসের লাইন বাড়াবে, আউট লাইন এবং ইন লাইন, যেটারে ডিচার্জ লাইন বলা হয় এবং সাকশন লাইন বলা হয়, এবং সাকশন ভাল্বের সঙ্গে যে চার্জিং লাইন বা প্রসেসিং লাইন আছে, সেই চার্জিং বা প্রসেসিং লাইনে প্রেশার গেজ ম্যানিফোল্ড বা হাই প্রেশার গেজ ম্যানিফোল্ড চার্জিং হোস পাইপ কীভাবে লাগাইতে হবে সেটা সংযোগ দেওয়া আছে, এবং প্রেশার গেজ ম্যানিফোল্ডের পোর্ট লাইনের সঙ্গে কিভাবে গ্যাস সিলিন্ডার লাগাইতে হবে সেটাও চিত্রতে দেখানো হয়েছে। এসিতে সাধারণত হাই প্রেশার গেজ ম্যানিফোল্ড বা প্রেশার গেজ ম্যানিফোল্ড দিয়ে গ্যাস চার্জ করতে হয়, কারণ এসির গ্যাসের প্রেশার বেশি থাকার কারণে এই মিটারটি ব্যবহার করা হয়ে থাকে। পাশে আর একটা চিত্র দেওয়া হয়েছে ফ্রিজে বা রেফ্রিজারেটরে কিভাবে গ্যাস চার্জ করতে হবে। এখানে রেফ্রিজারেটরের চিত্র অঙ্কন করা হয়েছে। রেফ্রিজারেটরের চিত্র অঙ্কনের পাশাপাশি এখানে কম্প্রেসরের যে চার্জিং বা প্রসেসিং লাইন আছে, সেই চার্জিং বা প্রসেসিং লাইন, যেমন আমরা বাংলাদেশে চার্জিং লাইন বলি, বিদেশে এটা প্রসেসিং লাইন নামে পরিচিত। এই প্রসেসিং লাইনের সঙ্গে লো প্রেশার গেজ ম্যানিফোল্ড বা কম্পাউন্ড প্রেশার গেজ ম্যানিফোল্ড কীভাবে সংযোগ দিতে হবে সেটা চিত্রতে বোঝানো হয়েছে। কম্পাউন্ড বা লো প্রেশার গেজ ম্যানিফোল্ডের মেন লাইনের সঙ্গে চার্জিং বা প্রসেসিং লাইন লাগানো হয়েছে, এবং পোর্ট লাইনের সঙ্গে গ্যাস সিলিন্ডার লাগানো হয়েছে। এখানে ফ্রিজ বা রেফ্রিজারেটরে সাধারণত 134A গ্যাস ব্যবহার হয়, অথবা 600A গ্যাস ব্যবহারও হয়ে থাকে। এক কথায় যে রেফ্রিজারেটরে যে গ্যাস ব্যবহার হয়েছে, কম্প্রেসরের গায়ে দেখতে হবে বা রেফ্রিজারেটরের বডিতে দেখতে হবে কোন গ্যাস ব্যবহার হয়েছে, সেই অনুযায়ী আমাদের সেই গ্যাসটি ব্যবহার করতে হবে। অন্য গ্যাস দিলে দেখা যাবে যে সঠিক মতো কাজ করবে না এবং কম্প্রেসর মোটরটিও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক এই পাশে যে এসির চিত্র আমরা দিছি, এসির গ্যাস সিলিন্ডারে দেওয়া হয়েছে 22 নম্বর গ্যাস অথবা 410। এখন এসির ক্ষেত্রেও যে এসিতে ক্যাটালগে যে গ্যাসটা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের গ্যাসটা ব্যবহার করতে হবে। এর ব্যতিক্রম হলে এসির কম্প্রেসর মোটরটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এসিতে গ্যাস চার্জ করার সময় গ্যাস ম্যানিফোল্ডে প্রেশার তো অবশ্যই দেখতে হবে, এবং লোড অ্যাম্পিয়ারের সঙ্গে মিলিয়ে গ্যাসটা চার্জ করতে পারলে ভালো। সেই ক্ষেত্রে আমাদের ফেস তারের সঙ্গে ডিজিটাল ক্লাম মিটার লাগাইতে হবে। ডিজিটাল ক্লাম মিটারে অবশ্যই লোড অ্যাম্পিয়ার দেখতে হবে কত আছে। যে এসিতে যে পরিমাণ লোড অ্যাম্পিয়ার আছে সেই লোড অ্যাম্পিয়ারের সঙ্গে মিলিয়ে গ্যাস চার্জ করলে সঠিক মানের গ্যাস চার্জ হবে। এবং সঠিক মানের গ্যাস চার্জ হলে আমরা কীভাবে বুঝবো? সাকশন লাইন এবং ডিচার্জ লাইন বা আউট লাইন, ইন লাইন যেটা আসছে এই লাইনটা কি হবে? ঘামবে। যদি গ্যাস চার্জ করতে যায় দেখেন যে তুষার জমছে, তার মানে কি আরেক কিছু পরিমাণ কি খাবে? গ্যাস খাবে। এসিতে যদি
আউটলাইন আর ইনলাইনে তুষার জমে তাহলে বুঝতে হবে গ্যাস চার্জ কম হয়েছে। ঠিক তার উল্টোটা, রেফ্রিজারেটরে যদি সাকশন লাইনে তুষার জমে তাহলে বুঝতে হবে গ্যাস চার্জ কী হয়েছে, বেশি হয়েছে। এবং এসি এবং রেফ্রিজারেটর যেটাতে আপনারা গ্যাস চার্জ করেন, অবশ্যই গ্যাস চার্জের পরে অটো হচ্ছে কি না এটা অবশ্যই টেস্ট করে আপনারা কাস্টমারে ডেলিভারি দেবেন। অটোটা অ্যাডজাস্ট না করে দিলে দেখা যাবে পরবর্তীতে আপনাদের ওয়ার্কশপে বা দোকানে কমপ্লেন আসার সম্ভাবনা থাকে। এই কারণে অটো অ্যাডজাস্ট করে একটা রেফ্রিজারেটর বা একটা এসি ডেলিভারি করা ভালো। তাড়াহুড়া করে কাজ করলে দেখা যাবে এই কাজের মান খারাপ হবে, কাস্টমার ছুটে যাবে, কাজের মানও খারাপ হবে, কমপ্লেন আসবে। আজকে এইটুকুই। আল্লাহ হাফিজ।